ভিয়েতনামে চাকরির প্রলোভনে মানব পাচার, চক্রের 10 সদস্য ও 9 রিক্রুটিং এজেন্সি চিহ্নিত। সাবেক ডিজি আজাদকে আজও জিজ্ঞাসাবাদ করবে দুদক, শাহেদ সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হবে। ওসি প্রদীপের বিচার বহির্ভূত হত্যার অভিযোগ তদন্ত হবে, প্রমাণ হলে কঠোর আইনি ব্যবস্থা। যুবলীগ নেতা রাফিকে 10 দিনের রিমান্ডে চাইবে পুলিশ, 1200 কোটি টাকার চেক সহ গ্রেপ্তার। এবং ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তায় বাড়ছে পানির উচ্চতা, বাংলাদেশ, নেপাল, ভারতে বন্যার ঝুঁকি বেড়েছে। স্বাগত 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার জানিয়ে দেব পুরো খবর। ভিয়েতনামে বড় প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে মানব পাচার করে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। ভুক্তভোগীদের সাথে কথা বলে চক্রের 10 সদস্যকে চিহ্নিত করেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। চক্রটির সঙ্গে যোগসাজশ রয়েছে 9টি রিক্রুটিং এজেন্সির। এছাড়াও কর্মী ও টাকা সংগ্রহের অভিযোগ রয়েছে আরও 11টি এজেন্সির বিরুদ্ধে। প্রথমে মাঠ পর্যায়ে কর্মী সংগ্রহ, তারপর রিক্রুটিং এজেন্সির মাধ্যমে করা হয় ভিয়েতনামের ভিসা এবং ওয়ার্ক পারমিট। এজন্য জনপ্রতি নেওয়া হয় 4 থেকে 4.5 লাখ টাকা। পরে জনশক্তি ব্যুরো থেকে ছাড়পত্র পাওয়া 9 এজেন্সির মাধ্যমে তাদের পাঠানো হয় ভিয়েতনামে। যাত্রার সময় তাদের বাধ্য করা হয় নগদ ডলার বহনে। ভিয়েতনাম পৌঁছার পর কর্মীদের পাসপোর্ট ও সব অর্থ নিয়ে নেয় স্থানীয় দালাল। উচ্চ বেতনের কথা বলা হলেও বিনা পারিশ্রমিকে তাদের কাজ করানো হয় বিভিন্ন প্রতিষ্ঠানে। পাসপোর্ট না থাকায় অনেকেই ধরা পড়ছেন পুলিশের অভিযানে, হচ্ছেন নির্যাতনের শিকার। ভাই এখন থানার ভিতরে আছে ভাই, আমাদের কাছে পাসপোর্ট অনেক কিছু চাইছে, কিন্তু পাসপোর্ট দিতে পারিনি। পাসপোর্টের যে ছবি ছিল আমাদের মোবাইলে সেইগুলো দিয়েছি, ওনারা অনেক কিছু করছে। এখন দালালের বিষয়ে কোনো রকম তদন্ত করছে। প্রতারিত কর্মীরা জানান, ভিয়েতনামে দালালদের এ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন 10 বাংলাদেশি। এদের প্রধান মোস্তফা, সহযোগী হিসেবে কাজ করছেন আতিকুর রহমান আতিক, সাইফুল ইসলাম ও জাব্বার। ভিয়েতনামে থাকায় তাদের বক্তব্য জানা যায়নি। তবে ঢাকায় তাদের সহযোগী এক প্রতিষ্ঠান পোর্ট সিটি ইন্টারন্যাশনালের দাবি, তারা শুধু দেশটিতে যেতে সহায়তা করেছেন। আমাদের কাছে কয়টা টিকিট নিয়েছিল মধ্যে একজনে, আমরা কোনো লোক পাঠাই নাই। আর আমাদের মাধ্যমে যাই না, এটা গেছে মাকসুদ এক লোকের মাধ্যমে আমার এখানে আসা যাওয়া করতো। আমাদের অফিসে টিকিট নিত, ওদের একটা লোকাল একজন লোক ছিল, পরিচয় হয়েছে। আমরা আমাদের মাধ্যমে না যাই না, ওরা ওদের মধ্যে কথা বললা ওই টিকিটটা আমাদের কাছ থেকে নিয়ে গেছিল লাস্টে। রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দেওয়ার সময় যাচাই বাছাইয়ে গলদ দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তাদের মতে, ওয়ার্ক পারমিট পাওয়ার পরও বিদেশে কেউ প্রতারণার শিকার হলে দায় এড়াতে পারে না সরকার। এই যে কর্মীরা যখন বিএমইটিতে ছাড়পত্র তাদের নেওয়া হলো, তাদের নামে স্মার্ট কার্ড নেওয়া হলো, তখনই কিন্তু বিএমইটি খোঁজখবর নিতে পারতেন যে এই যে লোকগুলো ভিয়েতনামে যাচ্ছে আসলে তারা কী কাজে যাচ্ছে, কোন কাজে যাচ্ছে, $500 করে বেতন হবে, আদৌ কি সে বেতন হবে কিনা, দূতাবাসের কাছে খোঁজখবর নেওয়া। এবং বিশেষ করে প্রথম কয়েক দফা আপনার 10-15 জন পাঠানোর পরেই কিন্তু তাদের এই খোঁজখবরগুলো নিয়ে তারপরে পরের ধাপগুলোতে যাওয়া দরকার ছিল। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, প্রতারণায় জড়িত এজেন্সির লাইসেন্স বাতিল সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 15-20 বছর ধরে তো লাইসেন্স দেওয়া হচ্ছে। আর্লিয়ারগুলি কেমনে লাইসেন্স হয়েছে, যদি লাইসেন্স আমাদের আছে, আই এম ডুইং এ থরো রিচেক অন অল দ্য লাইসেন্সেস। দেখা যায় কত লাইসেন্স আমাদের আছে যাদের কোনো ফাইলপত্রই নাই। সম্প্রতি প্রতারিত 27 জন ভিয়েতনামে বাংলাদেশি দূতাবাসে বিক্ষোভ করলে মানব পাচারের বিষয়টি আলোচনায় আসে। এরপর জুলাইয়ে পল্টনে অভিযান চালিয়ে পাচার চক্রের 3 জনকে আটক করে পুলিশ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় দিনের মতো আজ আবারও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন। সকাল 10টা থেকে দুদক প্রধান কার্যালয়ে এই জিজ্ঞাসাবাদ শুরুর কথা রয়েছে। এর আগে বুধবার জিজ্ঞাসাবাদ শেষে দুর্নীতির অভিযোগকে অপপ্রচার ও নিজেকে নির্দোষ দাবি করেন আবুল কালাম আজাদ।
মাস্ক, পিপিই ও অন্যান্য সুরক্ষা সামগ্রী কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এই অনুসন্ধানে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলি জিজ্ঞাসাবাদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ সহ 5 জনকে তলব করেন। দুদকের তলবে সাড়া দিয়ে বুধবার সকাল 10টার আগেই আবুল কালাম আজাদ দুদকে আসেন। এরপর একে একে আসতে থাকেন অধিদপ্তরের হাসপাতালের দায়িত্বে থাকা সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক ইউনুস আলী ও গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলাম। 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে আবুল কালাম আজাদ জানান তিনি অপপ্রচারের শিকার, জীবনের ঝুঁকি নিয়ে তিনি দায়িত্ব পালন করেছেন এবং পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাকে নিয়ে অপপ্রচারের অপপ্রচেষ্টা শুরু হয়েছে। পদ আঁকড়ে রাখা আমার কাছে সম্মানের বিষয় নয়। তাই বিবেক তাড়িত হয়ে গত 21শে জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে দৃষ্টান্ত স্থাপন করি। অনুসন্ধান শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দুদক। সংস্থাটি বলছে এই অভিযোগ সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ শেষ করেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধানাধীন বিষয় অনুসন্ধানকারী কর্মকর্তা জানেন। পরবর্তীতে যখন প্রতিবেদন পাওয়া যাবে কমিশনের সিদ্ধান্তক্রমে আমরা আপনাদের অবহিত করব। রিজেন্টের মালিক শাহেদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে দুদকের পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লা জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবারও আবুল কালাম আজাদকে তলব করেছেন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে দুদক কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, 10টা থেকে তো জিজ্ঞাসাবাদ শুরুর কথা রয়েছে, তো সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ দুদকে হাজির হয়েছেন কিনা, আর আজ কি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ হতে পারে? আপনি নিজেই বলছেন যে 10টা থেকে আবুল কালাম আজাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে। এখনো 10টা বাজেনি, 9টা বাজছে। দুদক এখন প্রস্তুতি নিচ্ছে আসলে আবুল কালাম আজাদের জন্য জিজ্ঞাসাবাদের যে রুম, সেই রুম কিন্তু প্রস্তুত করা হচ্ছে। যে বিশেষ একটি রুমই আসলে ভিআইপি বা যারা আসলে খুবই গুরুত্বপূর্ণ আলোচিত তাদেরকে একটি আলাদা রুমে আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজকে তাকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা আমাদের প্রতিবেদনেও এটি আমরা বলেছি। দুদকের পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লার নেতৃত্বে 4 সদস্যের একটি দল তাকে আজকে জিজ্ঞাসাবাদ করবে। বিশেষ করে আপনারা জানেন যে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ বহুল আলোচিত, যিনি কিনা যার বিরুদ্ধে অভিযোগ এসেছে, যার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে করোনার রিপোর্ট না করেই প্রতিবেদন তিনি দিতেন, তার হাসপাতাল দিতেন এবং তিনি এটি প্রভাবিত করতেন তার হাসপাতালকে এবং বিভিন্নভাবে আত্মসাতের মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেছেন। এই প্রমাণ কিন্তু দুদক পেয়ে পরপর 2টি মামলা কিন্তু দুদক করেছে তার শাহেদের বিরুদ্ধে। এনআরবি এবং সাবেক ফার্মার্স ব্যাংকের থেকে প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগে কিন্তু দুদক প্রায় 2টি মামলা তারা করেছে শাহেদের বিরুদ্ধে। সম্পদের অনুসন্ধান আসলে করছে। তো শাহেদের সাথে সংশ্লিষ্টতা দুদক পেয়েছে বিভিন্নভাবে আবুল কালাম আজাদের। আসলে কতটুকু সংশ্লিষ্টতা আছে না আছে সেই বিষয়ে প্রশ্ন করার জন্যই কিন্তু দুদক তাকে ডেকেছে। আপনারা জানেন যে রিজেন্টকে আবুল কালাম আজাদ কাজ দেওয়ার জন্য বিভিন্নভাবে প্রভাবিত করেছে এবং কাজ দিয়েছে, যদিও রিজেন্ট হাসপাতালের আসলে কোনো হাসপাতালের অনুমোদন ছিল না। দুদক কার্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিশাদ হুদা। টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে ওঠা সব অনিয়ম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের আলাদা তদন্ত করবে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক একথা নিশ্চিত করে জানান, অভিযোগ সত্য প্রমাণ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান মনে করেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হবার পর থেকেই আলোচনায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস। তার বিরুদ্ধে একে একে উঠে আসছে অনিয়মের অসংখ্য অভিযোগ। 25 বছরের চাকরি জীবনে বেশিরভাগ সময় চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন থানার দায়িত্বে ছিলেন প্রদীপ কুমার দাস। টেকনাফ থানার তার 2 বছরের মেয়াদে 1.5 শতাধিক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। প্রতিদিনই দুর্নীতি ও অনিয়মের নতুন নতুন অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, যার সবকিছুই আমলে নিচ্ছে সরকার। বলা হচ্ছে 150 মানুষ, এখন অনেক কথাই বলা হচ্ছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কথা উঠেছে, আমরা এটা খতিয়ে দেখব এর সত্যতা কতটুকু আছে। এর সত্যতা যদি থাকে
ঠিক আজকে যেইভাবে আপনার বিচার হচ্ছে হবে। আর আওয়ামী লীগ সরকার এই বিচার বহির্ভূত হত্যা আমরা কিছুতেই মেনে নিব না, এবং যারা এটা করবে তাদেরকে আমরা শাস্তি দেব। আইন ও সালিশ কেন্দ্রের জরিপ বলছে গত 6 মাসেই আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু প্রায় 200 জনের। অপরাধ দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো সমাধান নয় বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। যে কাজ করবার জন্যে ওসি প্রদীপ রাষ্ট্র কর্তৃক পুরস্কৃত হয়েছেন, সেই একই কাজের জন্য কিন্তু এবার তিনি কাঠগড়ায় দাঁড়াচ্ছেন। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। শুধু এখানে সরকার কোনোভাবেই তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। জাতীয় মানবাধিকার কমিশনের দায়িত্ব থাকাকালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সোচ্চার ভূমিকা রাখার চেষ্টা করলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতা না পাওয়ার কথা জানান ডক্টর মিজানুর রহমান। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় 4 পুলিশ সদস্য সহ 7 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এ আদেশ দেন। এদিকে র্যাব জানাচ্ছে, পুলিশের করা মামলার 3 সাক্ষী সিনহা হত্যায় সহায়তা করেছে বলেই গ্রেপ্তার করা হয়েছে। সিনহা হত্যার পরপরই বরখাস্ত করা হয় পুলিশের এসআই লিটন, কনস্টেবল শাফানুর করিম, কামাল হোসেন ও আব্দুল্লাহ আল মামুনকে। তাদেরকে এরই মধ্যে জেল গেটে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এবার তাদের রিমান্ডে পেল র্যাব। প্রত্যেকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে পুলিশের 3 সাক্ষী নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আইয়াস। তাদেরকেও 7 দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে। আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, রিমান্ড আবেদনে যথাযথ নিয়ম মানা হয়নি। 4 জনের জন্য রিমান্ড চাওয়া হয়েছিল প্রথম, তারপর আবার 3 জনের জন্য, মোট 7 জনের জন্য রিমান্ড চেয়েছে। তদন্ত শেষ করার পর যখন বিচারের পর্যায়ে যাবে, কয়েকজন সাক্ষীর সাক্ষ্য যখন গ্রহণ করা হবে, তখন বোঝা যাবে যে মামলাটার ফেট কি হবে। তবে র্যাবের দাবি, জেলগেট জিজ্ঞাসাবাদে 4 পুলিশ সিনহা হত্যায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, সেজন্যই তাদের রিমান্ড চাওয়া হয়। রিমান্ড শুরুর আগে সিনহার 2 সহকারী শিপ্রা ও সিফাতের বক্তব্য নেওয়া হবে বলেও জানিয়েছে র্যাব। শিপ্রা এবং সিফাতের সাথে ইতিমধ্যে আমাদের যোগাযোগ হয়েছে এবং এরপর মূলত পর্যায়ক্রমিকভাবে গতকাল যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে প্রথমে আমরা র্যাব হেফাজতে এনে আগামীকাল জিজ্ঞাসাবাদ করব, এরকম আমরা প্রাথমিকভাবে পরিকল্পনা করছি। এদিকে র্যাব গ্রেপ্তারের পরও পুলিশের করা মামলায় বুধবার আদালতে 3 সাক্ষীর 164 ধারায় জবানবন্দির আবেদন করেছিল পুলিশ, কিন্তু আবেদন গ্রহণ করেনি আদালত। মঙ্গলবার এই 3 ব্যক্তিকে আটক করার পর পরিবারের পক্ষ থেকে একটি অপহরণ মামলাও করা হয়েছে। র্যাবের দাবি, কোনো ধোঁয়াশা তৈরির সুযোগ নেই। সিনহা হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগেই গ্রেপ্তার হয়েছেন তারা। সামগ্রিকভাবে মামলার বিষয়বস্তু, নথিপত্র সবকিছুই বুঝে পেয়েছেন এবং সে আলোকে তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন এই সাক্ষী 3 জন যারা সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়ার পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেফতার করেছেন। সিনহা হত্যা মামলায় এ পর্যন্ত 7 পুলিশ সহ গ্রেপ্তার হয়েছেন 10 জন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 42 জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত এর আগের 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 2995 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, 86টি পরীক্ষাগারে 14,550 জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 14,751 জনের নমুনা। করোনা শনাক্ত হয় 2,995 জনের। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হন 2,66,498 জন। নতুন করে সুস্থ হয়েছেন 1,117 জন। এ নিয়ে মোট সুস্থ 1,53,089 জন। নতুন মৃত্যু 42 জন সহ এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 3,513 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32। সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যানের সামনে লেক রোডে পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়ি চাপা দেওয়ার 5 দিন পরও কাউকে আটক করতে পারেনি পুলিশ। সংসদ ও গণভবনের মতো স্পর্শকাতর জায়গায় এমন দুর্ঘটনার পর এতদিনেও রেশমাকে চাপা দেয়া মাইক্রোবাস শনাক্ত করতে না পারায় ক্ষুব্ধ তার স্বজনেরা। পুলিশ বলছে, মাইক্রোবাসটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লেও নম্বর প্লেট দেখা যায়নি। তবে চালককে গ্রেপ্তারের জোর চেষ্টা চালাচ্ছেন তারা।
গেল 7 আগস্ট সকালে চন্দ্রিমা উদ্যানের লেক রোডে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাস চাপা দেয় পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে। পরে পুলিশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেন রেশমার বোনের স্বামী। ঘটনার 5 দিন পার হলেও রেশমাকে চাপা দেওয়া মাইক্রোবাস এবং চালকের বিষয়ে কোনো তথ্য নেই পুলিশের কাছে। যদিও লেক রোডে দুর্ঘটনাস্থলের আশেপাশে ছিল বেশ কটি সিসিটিভি ক্যামেরা। রেশমার স্বজনরা বলছেন এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। ওই জায়গার অনেক ক্যামেরা, অনেক সিসি ক্যামেরা, ফুটেজ নাই কেন? এটা আমাদের মনে প্রশ্ন জাগাচ্ছে, ভীতি জাগাচ্ছে যে আমরা বোধহয় কিছু জানতে পারবো না। পুলিশ বলতেছে ওনারা চেষ্টা করতেছে, কিন্তু আসলে সিসিটিভির ফুটেজ নিতে তো আর চেষ্টা করা লাগে না। আমরা মূলত চাচ্ছি যে আসলে ঘটনাটা কি আর গাড়িটা কার। পুলিশ বলছে সিসিটিভির ফুটেজে বোঝা গেছে মাইক্রোবাসটি কালো রঙের, যদিও এর ভিত্তিতে সেটি খুঁজে বের করা সহজ নয়। তবে নানামুখী তৎপরতায় দ্রুতই মাইক্রোবাস ও চালকের খোঁজ মিলবে বলছেন তদন্ত সংশ্লিষ্টরা। অন্তত 30 থেকে 35টি ক্যামেরা অলরেডি আমরা করতেছি। এখানে আমরা মনে করি যেহেতু গাড়ির আইডেন্টিফাই আমরা করতে পেরেছি, আমরা অবশ্যই এটা বের করতে পারবো। এবং আমি মনে করি যে হয়তো আমাদের কয়েকদিন সময় লাগছে, আমরা পিছনের গাড়ির প্লেট নাম্বারটা আমরা এখনও পাচ্ছি না। এটা আমরা আশা করি আরও কয়েকদিন লাগবে, আমরা পেয়ে যাব। রাজধানীর একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন 33 বছর বয়সী রেশমা নাহার রত্না। দুর্ঘটনায় তার মৃত্যুর প্রতিবাদ ও বিচারের দাবিতে এরই মধ্যে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি ও সমমানের পরীক্ষা, আর নভেম্বরেও না খুললে পরীক্ষা ছাড়াই পরের শ্রেণীতে ভর্তি। এই প্রস্তাবনা রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর কথা জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আর জেএসসি পরীক্ষার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়। করোনার কারণে গত 18 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্থগিত হয়ে আছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী নভেম্বর মাসে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট, জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হওয়ার কথা। তবে পরীক্ষা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। এ অবস্থায় বেশ কিছু পরিকল্পনা নিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা হবে। অক্টোবর বা নভেম্বরে খুললে 50 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। আর নভেম্বরেও না খুললে পরীক্ষা ছাড়াই পরের শ্রেণীতে ভর্তির সুযোগ রেখে প্রস্তাবনা তৈরি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আমরা পরীক্ষাটা নিতে চাই, আমরা ওই মূল্যায়ন হোক, আপনার যেমন আমরা 50 মার্কের একটা পরীক্ষা এমসিকিউ এর মতন, ধরেন আমরা ওই স্কুলে বাচ্চাদেরকে একত্রিত না করে টিচাররা এটা মৌখিক পরীক্ষা নিতে পারে, পরীক্ষার এটা রাখতে হবে। শিক্ষা মন্ত্রণালয় বলছে জেএসসি পরীক্ষা নেওয়া হবে কিনা, নেওয়া হলে কিভাবে হবে তা নিয়ে পর্যালোচনা চলছে। আমাদের মন্ত্রণালয় পর্যায়ে আমরা পরীক্ষা করছি। আমরা হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে বা এই সপ্তাহের মধ্যেই আমরা এটা নিয়ে আগামীকালকেই আমরা এটা নিয়ে বসবো মাননীয় মন্ত্রীর নেতৃত্বে, এবং সেই মিটিংয়ের পরে আমরা আসলে আমাদের পরবর্তী রোড ম্যাপটা চূড়ান্ত করব। এখানে একটা বলে রাখা ভালো যে আমাদের মূল লক্ষ্য হলো যে আমরা 1 জানুয়ারিতেই আমরা নতুন বছরের যে শিক্ষা বছর সেটা যেন আমরা চালু রাখতে পারি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার 15 দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা হবে বলেও জানায় শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতি বছরই পানির উচ্চতা বাড়ছে ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তায়। এবছর এই 3 নদীর পানি প্রবাহের উচ্চতা অতীতের সব রেকর্ড ভেঙে বিপদসীমার উপরে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে যমুনা, তিস্তা ও মেঘনা অববাহিকায় প্রতি বছরই বাড়ছে বন্যার ঝুঁকি। বুয়েটের বন্যা ও পানি ব্যবস্থাপনা বিভাগের গবেষণা বলছে আগামীতে বাংলাদেশ, ভুটান, নেপাল ও ভারতে বন্যার ঝুঁকি আরও বাড়বে। তিস্তায় গত 100 বছরের মধ্যে বিপদসীমার সবচেয়ে বেশি উচ্চতায় পানি প্রবাহের রেকর্ড এবছর 53.12 মিটার। এর আগে 2017 সালে বিপদসীমার 53.5 মিটার উপরে প্রবাহিত হয়।
রেকর্ড ভেঙেছে যমুনারও। ৮৮-র বন্যায় বিপদসীমার ২০.৬২ মিটার উপরে প্রবাহিত হয় উত্তরের খরস্রোতা এই নদী। এবছর ১৫ জুলাই বাহাদুরাবাদ পয়েন্টে প্রবাহিত হয়েছে ২০.৭৭ মিটার উচ্চতায়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, স্থায়ী ও ক্ষতির দিক দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বন্যা হয়েছে ১৯৮৮ ও ১৯৯৮ সালে। সেবার দেশের প্রায় ৬৮% এলাকা প্লাবিত হয়। করোনা মহামারীর এই বছরে প্লাবিত হয়েছে দেশের ৪০% এলাকা। একটা বড় বন্যার একটা বলয় থেকে আমরা এই বছর বেরিয়ে আসতে পেরেছি। ৮৮ এবং ৯৮ সালে আসলে তিনটি নদীর অববাহিকায় একই সাথে বন্যা শুরু হয়েছিল এবং বন্যার বিস্তৃতি ছিল ব্যাপক এবং অবকাঠামোগত সুবিধার অভাবে আমাদের ক্ষয়ক্ষতি ওই সময় বেশ বেশি হয়েছিল। কিন্তু তারপরে আমরা দীর্ঘ সময় পার করেছি এবং বর্তমানের বন্যাটা তীব্রতা, ব্যাপকতা এবং পানির উচ্চতার দিক থেকে অনেক জায়গাতেই ১৯৮৮ বন্যাটাকে ছাড়িয়ে গেছে। গবেষকেরা বলছেন, বায়ুমণ্ডলে তাপ বাড়ায় হিমালয় গলছে, তাই দক্ষিণ এশিয়ার মধ্যে ব্রহ্মপুত্র যমুনার পানি এখন সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানে বন্যার তীব্রতা আরও বাড়বে। বন্যার সময়কাল এগিয়ে আসছে। ব্রহ্মপুত্র বেসিনে ফ্লাড লেভেল হচ্ছে ক্রমান্বয়ে বাড়ছে, পজিটিভ ট্রেন্ড, আপওয়ার্ড ট্রেন্ড, এবং এই কারণে কিন্তু আমাদের বন্যাটা ব্রহ্মপুত্র বেসিনে আমরা যেটা দেখি যে ঢাকাতে ২০০৪ সালের পরে ঢাকাতে এই প্রথম বন্যা হলো, অর্থাৎ গত ১৬ বছরে প্রথম বন্যা হলো। গত ২-৩ বছর যাবৎ শুধু কিন্তু বাংলাদেশই হচ্ছে না, বাংলাদেশের সাথে ভারতের বিহার এবং আসাম অঞ্চলও হচ্ছে, নেপালেও কিন্তু এই বছর এবং গত বছর বেশ বড় বন্যা ছিল, ভুটানে এই বছর কিন্তু বড় বন্যা হয়েছে। আমাদের দেশের বন্যার একটা বড় অংশের পানি এই বছর কিন্তু ভুটান থেকে এসছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, পানি এবার বেশি আসলেও ক্ষয়ক্ষতি কম। সারা দেশে ১৬,০০০ কিলোমিটার বেড়ি বাঁধের মধ্যে ভেঙেছে মাত্র ২৬০ কিলোমিটার। আগস্ট মাসে বড় কোনো বন্যার আশঙ্কা নেই, তবে সেপ্টেম্বরে গঙ্গা অববাহিকায় প্লাবিত হবার শঙ্কা আছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যমুনা, ধলেশ্বরী সহ প্রধান প্রধান নদীগুলোর পানি কমে যাওয়ায় সমতল ভূমিতে বন্যার পানি কমে গেছে। তবে জেলার বাসাইল, মির্জাপুর ও কালিহাতীর বেশ কিছু অঞ্চল এখনো বন্যার পানিতে নিমজ্জিত। এতে করে চরম দুর্ভোগে আছে ওই এলাকার মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলে এখনো কতটি এলাকায় বন্যার পানিতে নিমজ্জিত আছে, আর বানভাসীদের পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে কিনা? আপনি জানেন যে জেলার 12টি উপজেলার 11টি উপজেলায় কিন্তু এবার বন্যায় প্লাবিত হয়েছিল। সেক্ষেত্রে 95টি ইউনিয়ন এবং 849টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছিল। কিন্তু যমুনা, ধলেশ্বরী সহ জেলার যে 9টি নদী আছে, 9টি নদীর পানি এখন বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে জেলার সার্বিক বন্যার পরিস্থিতি কিন্তু অনেক উন্নতি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত জেলার বাসাইল, মির্জাপুর এবং কালিহাতীর বিস্তীর্ণ অঞ্চল কিন্তু বন্যার পানির নিচে নিমজ্জিত আছে, যে কারণে এলাকার মানুষ কিন্তু চরম দুর্ভোগে আছে। আমি এখন আছি বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে। আমি যদি আমাদের দর্শকদেরকে দেখাই, আমি একটি পাকা সড়কের উপর দাঁড়িয়ে আছি। তো এই সড়কের উপরে কিন্তু এখনো পানি প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু প্রায় ১.৫ মাস যাবত কিন্তু মানুষ এই পানিবন্দী হয়ে রয়েছে এবং এভাবেই তারা কষ্ট স্বীকার করছে। আমি যদি আমাদের দর্শকদেরকে ঠিক এর হাতের বাম পাশে দেখাই, এখানে দেখা যাবে বিস্তীর্ণ অঞ্চল ফসলের ভূমি। এই সম্পূর্ণ জায়গাতেই কিন্তু রোপা আমন ধান ছিল, যেটা কিন্তু কোনো কোনো জায়গায় এখনো ধানের কিছু অংশ দেখা গেলে অধিকাংশ জায়গায় কিন্তু একদমই পানির নিচে তলিয়ে আছে। সেই ক্ষেত্রে কৃষকরা যেটা বলছে যে এই ধান আর হবে না, তাদের এই ফসলের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর ত্রাণের যে বিষয়টি, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এবার বন্যার প্রথম থেকে আমরা পর্যাপ্ত ত্রাণ সহায়তা করতে দেখেছি। এখন পর্যন্ত প্রায় ১৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল 11টি উপজেলায়, অর্থাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণের কোনো কমতি ছিল না, এমনটাই আমরা দেখিনি। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের বন্যার সর্বশেষ পরিস্থিতি। টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। দীর্ঘস্থায়ী বন্যায় বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। এই ক্ষতি কাটাতে পানি নামার পর আমন ধান চাষের জন্য মাঠে নামেন কৃষকরা, কিন্তু তাদের বিপাকে ফেলেছে বীজের সংকট ও চড়া মূল্য। কৃষি বিভাগের আশ্বাস, কৃষকদের ক্ষতি সামাল দিতে সচেষ্ট তারা। 3 দফা বন্যায় জামালপুর ও কুড়িগ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে আউশ ধান, পাট, আখ সহ মৌসুমী সবজির।
কৃষি বিভাগের হিসাবে জামালপুরে 140 কোটি টাকা ও কুড়িগ্রামে 53 কোটি 45 লাখ 80 হাজার টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমির মধ্যে পটল লাগাছি, 30,000 টাকার মতন খরচ, এটা উঠে নেই, তাতে তো বর্ষা আসি গেল। পানি কমায় ক্ষতি পোষাতে আমন চাষের চেষ্টা করছেন কৃষকরা, তবে সেখানেও দেখছেন না আশার আলো। বলছেন জমিতে এখনো পানি, তার উপর বীজের সংকট, এ সুযোগে দামও বেশ চড়া। আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত, জ্বালার অনেক জ্বালা পাইতেছি না, এই জন্য কৃষকেরা খুব হিমশিম খাইতেছি, ক্ষেত লাগাইতে পারতেছি না, পুরো ধান লাগাইতে পারছি না। তবে কৃষি বিভাগের আশ্বাস, পানি কমে গেলেই আমনের চাষ শুরু করা যাবে, আর ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে দেয়া হবে প্রণোদনা। এখনো অনেকেই বীজ ফেলতেছে, চারা করবে, আর যে এক্সিস্টিং চারা আছে সেটা মানুষ রোপণ করতেছে। যদি আর কোনো বন্যা না হয় তাহলে আমরা যে আমাদের টার্গেট এটা অ্যাচিভ করতে সক্ষম হবে। বন্যার পানি নেমে গেলে আমরা সম্পূর্ণ ক্ষতি নিরূপণ করে যে ক্ষয়ক্ষতির রিপোর্ট আমাদের কর্তৃপক্ষ সহ মন্ত্রণালয়ে প্রেরণ করব। মন্ত্রণালয় পরবর্তী যে নির্দেশনা দেয় সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। গোপালগঞ্জের সবজি গ্রাম হিসেবে পরিচিত সদর উপজেলার রঘুনাথপুরের সব ক্ষেত এখনও তলিয়ে আছে বন্যার পানিতে। কৃষি বিভাগ জানিয়েছে এখন পর্যন্ত জেলার 21% সবজি নষ্ট হয়েছে, তবে বন্যা দীর্ঘস্থায়ী হলে বাড়বে ক্ষতির পরিমাণ। আমরা দেখেছি প্রায় 21% মতো সবজি পানি এসেছে এবং সবজির ক্ষতি হয়েছে। পানি সরে গেলেই দ্রুত বর্ধনশীল এরকম সবজি লাগাতে হবে এবং সেই জন্য আমরা প্রণোদনা দেব, সবজির বীজ দেব। এদিকে বন্যা না হলেও টানা 2 সপ্তাহের বৃষ্টিতে মেহেরপুরের নিচু এলাকায় জমেছে পানি, ডুবেছে আউশ ধানের ক্ষেত। কৃষি বিভাগ বলছে পানি নেমে গেলে সরিষা ও বোরো ধান চাষের পরামর্শ দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত চাষিদের। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে এবার ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, বন্যায় ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা, আর বীজ সংকট নিয়ে কৃষি অফিস কি বলছে? আপনি জানেন যে ফরিদপুরে কিন্তু চলতি মৌসুমে দুইবার বন্যা হয়েছে, যার ফলে কিন্তু প্রায় 1 মাসের বেশি সময় কিন্তু মূলত ফরিদপুর জেলাতে পানির অবস্থান ছিল। গত 2-3 দিন হলো পানিটা বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। আমি কথা বলেছিলাম ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সঙ্গে, তিনি যেটি আমাদেরকে নিশ্চিত করেছেন যে ফরিদপুর জেলার 9 উপজেলার মধ্যে 7টি উপজেলাতে মূলত পানি প্রবেশ করে এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়, যার ফলে প্রায় 15,000 হেক্টর বিভিন্ন ফসলের কিন্তু ক্ষতি হয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর সদর উপজেলার নরচলেন ইউনিয়নের মুস্তফাডাঙ্গি এলাকা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি বিস্তীর্ণ যে মাঠ, এই মাঠে কিন্তু মূলত ধান, পাট সহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়, কিন্তু এখনো কিন্তু পানি মাঠ থেকে সরে যায়নি। আমি এখানে এসেই কথা বলেছিলাম কৃষকের সঙ্গে, কৃষকরা যে বলেছে যে পানি যদি আরো আগে সরে যেত আমরা এখানে নতুন করে আমন ধান বা অন্য কোনো ফসল ফলানোর চেষ্টা করতাম, কিন্তু বাস্তবতা হচ্ছে যে কৃষক কিন্তু এখনো এখানে ক্ষেতে চাষ করার মতো উপযোগী পরিবেশ তারা পায়নি। তো তারা আশা করছে যে খুব তাড়াতাড়ি হয়তো পানি নেমে গেলে তারা আমন ধানের বীজ চাষ করতে পারবে। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আরো যা থাকছে। প্রণোদনার 18,000 কোটি টাকা ছাড় কেন্দ্রীয় ব্যাংকের, ধীরগতির অভিযোগ ব্যবসায়ীদের। করোনায় প্রাণহানিতে ব্রিটেনকেও ছাড়ালো ভারত, একদিনে মৃত 950, মোট 47,000-এর বেশি। সিরাজগঞ্জের তারাস থেকে 1200 কোটি টাকার বেশ কয়েকটি চেক সহ গ্রেপ্তার উপজেলা যুবলীগের সহ সভাপতি রাব্বি শাকিল ও তার 2 সহযোগীকে আজ আদালতে তোলা হবে। বগুড়ার আদালতে আসামিদের হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। বুধবার বিকেলে তারাসে রাব্বি শাকিলের ব্যক্তিগত কার্যালয় থেকে আটক করে বগুড়া নেওয়া হয়। অন্য দুজন হলেন শাকিলের সহযোগী হুমায়ুন কবির ও হারুনুর রশিদ। তাদের মধ্যে একজন আইটি স্পেশালিস্ট বলে জানায় পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের গ্রাহকের স্বাক্ষরিত চেকের পাতা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগপত্র এবং বিভিন্ন গণমাধ্যমের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় শাকিলের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে 5% সুদে ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ ছিল। এরই মধ্যে 22টি অনলাইন পোর্টাল, 12টি ফেসবুক আইডি ও 7টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে পুলিশ। তারা
দেশি এবং বিদেশি ৩ শতাধিক ব্যাংক থেকে লোন দেওয়ার নামে অনলাইনে বিভিন্ন বিজ্ঞপ্তি ছাড়ে এবং অনেকেই প্রতারিত হয়েছেন। তো এই অভিযোগে আমরা রাব্বি শাকিল, হুমায়ুন কবির এবং হারুনুর রশিদ নামে ৩ জনকে গ্রেপ্তার করেছি। এ বিষয়ে আরো জানাতে এবার বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, অভিযুক্তদের কখন আদালতে তোলা হবে আর প্রাথমিকভাবে তাদের কাছ থেকে কি ধরনের তথ্য পেয়েছে পুলিশ, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? এই মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের যিনি আছেন ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী, তার সঙ্গে আমি একটু আগে কথা বলেছি। তিনি বলেছেন যে কিছু ফর্মালিটিস রয়েছে, এই কারণে 2টা নাগাদ তাকে আদালতে নেওয়া হবে এবং আদালতে নেওয়ার পরে বিচারকের কাছে মোট 10 দিনের রিমান্ডের আবেদন করা হবে। বিচারক যেভাবে নির্দেশনা দেবে সেইভাবেই পরবর্তী কার্যক্রম চলবে মামলার। আর এই মামলার বিষয়টি নিয়ে আমি গতকাল থেকে খোঁজখবর নিয়ে যেটুকু জেনেছি যে রাব্বি শাকিল মূলত একজন প্রতারক হিসেবেই এলাকায় বেশ কিছুদিন ধরেই নানা ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিল, কিন্তু কেউ তাকে কিছু বলতে পারেনি। মূলত প্রভাবশালী হবার কারণে ইন্টারন্যাশনাল লোন সার্ভিস নামে একটা হিসাব খুলে বা একটা প্রতিষ্ঠান খুলে তিনি মানুষকে লোন দেওয়ার কথা বলে নানা সময় প্রতারণা করেছেন। মূলত বগুড়া পুলিশ এটি জানতে পারে কয়েকদিন আগে। তাদের কাছে একটি অভিযোগ আসে যে বগুড়ার 2 জন ব্যবসায়ীকে তিনি বিপুল অঙ্কের টাকা একটি চেক দিয়েছেন, কিন্তু সেই চেক আসলে ভুয়া এবং সেখানে গণপ্রজাতন্ত্রী ব্যাংকের উপরে যে চেকটা থাকে, ব্যাংকের চেকের উপরে যে গণপ্রজাতন্ত্রী বানান লেখা থাকে সেটাও ভুল ছিল বলে প্রথমে তারা ধরা পড়ে এবং সেইখানেই থেকে সূত্রপাত মূলত এই ঘটনার। তো আমাদেরকে পুলিশ যেটি জানিয়েছে যে এই শাকিল মূলত এই ধরনের প্রতারণা করতে, যে যারা ব্যাংক থেকে লোন নিতে চায় কিন্তু নানা কারণে ব্যাংক থেকে লোন নিতে পারে না, এরকম তার যে ইন্টারন্যাশনাল লোন সার্ভিস সেখানে আবেদন নেওয়ার পর একটি টিম পাঠায় বাড়িতে বা প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকাণ্ড দেখে এসে তাকে একটা লোনের বড় অঙ্ক বলে এবং সেইভাবে তাৎক্ষণিকভাবে একটা লোনের জন্য সে দরখাস্ত নেয় এবং আবেদনটি তারা প্রসেস করছে এই কথা বলে কিছু অ্যাডভান্স টাকা নেন এবং তিনি যেটি করেন যে একটা চেকও তৈরি করেন, চেকটার একটি কপি এবং অনুমোদনের সব জাল কপি ওই ভদ্রলোককে আবার ইমেল করে জানিয়ে দেন এবং নানা সময় এই ধরনের প্রতারণা করে বিপুল অঙ্কের টাকা হাতিয়েও নিয়েছে বলে পুলিশের কাছে প্রমাণ রয়েছে এবং সব মিলে এখন পর্যন্ত তার কাছে 1,72,72,10,000 টাকার চেক উদ্ধার করা হয়ে গেছে। বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। ত্রাণ সহায়তা নয়, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ চান তিস্তাপাড়ের বাসিন্দারা। জেলা প্রশাসক জানিয়েছেন 8,500 কোটি টাকার প্রকল্প একনেকে দেওয়া হয়েছে, সেটা পাশ হলেই আসবে স্থায়ী সমাধান। 41 বিঘা জমি ছিল ডিমলা উপজেলার ছোট খাতা উত্তরপাড়ার আব্দুর রহমানের। আগেই তিস্তায় বিলীন হয়েছে তার বেশিরভাগ জমি। এবার ঘরবাড়ি সহ 5.5 বিঘা ভেঙে নিয়েছে নদী। অবশিষ্ট মাত্র 3.5 বিঘা জমি নিয়েও উৎকণ্ঠায় 68 বছর বয়সী এই কৃষক। টোটাল আমার জমি ছিল 41 বিঘা, বর্তমানে আছে 3.5 বিঘা। এই 2-3 বছরে কিন্তু ভাঙ্গা এই তুই ঠিকছে। বর্তমানে খুব এই করোনা অবস্থায় আমরা দিন কাটাইতেছি। তিস্তার ভাঙনে আব্দুর রহমানের মতো ক্ষতিগ্রস্ত অনেকেই। বিলীন হয়েছে 250 মতো ঘরবাড়ি। এবার রেকর্ড পানি প্রবাহিত হয়েছে তিস্তায়। নদীর ভয়ঙ্কর রূপ দেখেছেন তীরের বাসিন্দারা। গাছ ফালাস যা কিছু আসার সব গেছে গা, আমরা ওই অবস্থায় রাস্তার চলে বাড়ি করে এখন আছি। প্রশাসন ত্রাণ সহায়তার কথা বললেও তাতে সন্তুষ্ট নন ক্ষতিগ্রস্তরা। বিতরণে অনিয়মের সঙ্গে আছে পরিমাণে স্বল্পতার অভিযোগও। তিস্তাপাড়ের বাসিন্দারা বলছেন ত্রাণ নয়, নদী ভাঙনের স্থায়ী সমাধান চান তারা। আমাদের এই ত্রাণের দরকার নয়, আমাদের এই তিস্তা প্রকল্পর কাজটা যদি সরকারে করে দিত আমরা খুব বাঁচতে পারতাম। তিস্তার বিভিন্ন অংশের প্রায় 1 কিলোমিটার বাঁধের সংস্কার কাজ শুরু হবে বর্ষা মৌসুমের পরই। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও কৃষকদের সহায়তার আশ্বাসও দেওয়া হচ্ছে। স্থায়ী বাঁধ নির্মাণে 8,500 কোটি টাকার প্রকল্পের প্রস্তাব একনেকে গেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই প্রকল্পটা এখন একনেকে আছে, আমরা এটা চেষ্টা করতেছি সবাই মিলে, হয়তো বা পাশ হলে আগামী বছর বা পরের বছর স্থায়ীভাবে এই তিস্তাপাড়ে যারা লোকজন আছে তাতে একটা সমাধান হবে। বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তরা যেন ঠিকঠাক সহায়তা পান সেজন্য মনিটরিং সেল গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। এ বিষয়ে আরো জানাতে এবার লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজার, তিস্তার ভাঙন রোধে কি ধরনের পদক্ষেপ নিয়েছে প্রশাসন, আর ভাঙনে গৃহহীন পরিবারের পুনর্বাসন নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? আমাদের লালমনিরহাটে যে তিস্তা এবং ধরলা নদীর যে ভয়াবহ বন্যা হয়ে গেল,
ভয়াবহ বন্যার পরে কিন্তু দুই নদী তিস্তা ও ধরলা নদীর দুই তীরে ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনে প্রায় এ পর্যন্ত আমাদের যে প্রাথমিক যে রিপোর্ট এসেছে সেটা হচ্ছে প্রায় 300 পরিবার নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবার। আর এই সমস্ত পরিবারকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী সহ নগদ অর্থ এবং ঢেউতিন বিতরণের কাজ এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আর এ পর্যন্ত আমাদের লালমিনহাটের যে বাঁধ রয়েছে, যে সমস্ত বাঁধ ভাঙনের সম্মুখীন বা কিছু কিছু লোকাল রাস্তা ভেঙে গেছে, এই সমস্ত লোকাল রাস্তায় ইতিমধ্যে মেরামতের কাজ শুরু করেছে এলজিডি এবং সড়ক ও জনপথ বিভাগ। এবং বাঁধের যে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ রয়েছে, এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ হতে প্ল্যানিং কমিশনে একটি প্রকল্প দাখিল করা হয়েছে। এই প্রকল্প দাখিলের যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে কিন্তু অনেক লালমিনহাটের অনেক এলাকায় বন্যার হাত থেকে রক্ষা পাবে। আরেকটি কথা না বললেই নয়, আমাদের তিস্তা নদীর যে বামতির রক্ষা বাঁধ, এটা দীর্ঘদিনের দাবি যাতে বামতির রক্ষা বাঁধটা নির্মাণ করা হয়। এই বামতির রক্ষা বাঁধ নির্মাণ করা হলে লালমিনহাটের যে মানুষ, যে তীরবর্তী নদীর তীরবর্তী এলাকার মানুষ এই বন্যার হাত থেকে, নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। আর ইতিমধ্যে প্ল্যানিং কমিশনের পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প দাখিল করেছে। আর যদি আমি কৃষি বিভাগের কথা বলি, এ পর্যন্ত 474 হেক্টর জমির আবাদি ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং প্রায় 9000 যে কৃষক রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। আর মৎস্য বিভাগের যদি কথা বলি, মৎস্য বিভাগের প্রায় 1.5 শতাধিক মাছের ঘের এবং পুকুর সম্পূর্ণ ডুবে গেছে। মাছ এবং পোনা মাছ যে অবকাঠামো প্রায় 1.5 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তিস্তার ভাঙন নিয়ে লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেশের অর্থনীতি চাঙ্গা করতে এরই মধ্যে প্রণোদনা প্যাকেজের 18,000 কোটি টাকা ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক। তবে তৈরি পোশাক খাত ছাড়া বৃহৎ শিল্প ও এসএমই খাতের অর্থ ছাড়ে তেমন অগ্রগতি নেই বলে দাবি ব্যবসায়ীদের। ঋণ পেতে নানা জটিলতার কথাও বলছেন তারা। ব্যাংকাররা বলছেন বৃহৎ ও ক্ষুদ্র শিল্পের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে কাজ চলছে, যা দ্রুত ছাড় করা হবে। করোনার ধাক্কা সামলাতে দেশের শিল্প খাতের জন্য 30,000 কোটি টাকা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য 20,000 কোটি, বাংলাদেশ ব্যাংকের রপ্তানি ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় 12,750 কোটি, কৃষিতে 5,000 কোটি, প্রি শিপমেন্ট ক্রেডিট রেফারেন্স স্কিমে 5,000 কোটি, তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন ভাতার জন্য 5,000 কোটি সহ মোট 1 লাখ কোটি টাকার বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। এই প্যাকেজের আওতায় এরই মধ্যে 1042টি শিল্প প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে 11,549 কোটি টাকা, আর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের 2,053 জনকে দেওয়া হয়েছে 621 কোটি টাকা। সব মিলিয়ে এ খাতে এখন পর্যন্ত 18,000 কোটি টাকার বেশি অর্থ ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক। শ্রমিকদের বেতন সহ দেওয়া হয়েছে টোটালে 18,078 কোটি টাকা। যে এসএমই অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম যে লোনগুলো, সেখানে মোট আবেদন ছিল 4,434। সেই আবেদনের ঋণের পরিমাণ ছিল 2,287 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন খুব ধীর গতিতে প্রণোদনার টাকা ছাড় করা হচ্ছে। দ্রুত অর্থ ছাড় করা না হলে ব্যবসা করা সম্ভব হবে না বলেও জানান তারা। এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে আমাদের এটা দেওয়ার একটা জোর দাবি। আমাদের এই দুটো খাতকে স্পেশাল চিন্তার মাধ্যমে আমাদের এই স্টিমুলাস প্যাকেজটা এবং এই বরাদ্দটা যেন খুব শীঘ্রই দেওয়া হয়। করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতে ঋণ সহায়তা দিতে ব্যাংকগুলোকে সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এটি মাথায় রেখেই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের কাজ চলছে বলে জানান ব্যাংক নির্বাহীরা। ট্রেডিং এর ক্ষেত্রে এবং টার্ম লোনের ক্ষেত্রে বা ইনস্টলমেন্ট লোনের ক্ষেত্রে কিছু সুবিধা দিয়ে আমরা বলেছিলাম, যেটা করলে আমার মনে হয় যে প্রণোদনাটা আরো ব্যাপ্তি লাভ করত। সেই জায়গাগুলোতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের আলোচনাটা এখনো চলছে, সেখানে আমরা কংক্রিট এখনো কোনো জায়গায় পৌঁছাতে পারিনি। পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত নির্দিষ্ট খাতগুলোর জন্য প্রণোদনার অর্থ ছাড়ের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজারে দুর্বল ও অস্তিত্বহীন কোম্পানির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এসব প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের পাওনা বুঝিয়ে দেওয়ার কথা দিয়েছেন সংস্থার নতুন চেয়ারম্যান শিবলি রুবায়ত উল ইসলাম। এছাড়াও কোম্পানির পরিচালকদের 30% শেয়ার না থাকলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। করোনার প্রাদুর্ভাবে অর্থনীতিতে বড় মন্দার শঙ্কায় মূলধন তুলে নিয়ে শেয়ার বাজার ছাড়তে হুমড়ি খেয়ে পড়েন বিনিয়োগকারীরা। শেয়ার বিক্রির চাপে মূল্যসূচক ও বাজার মূলধন বিগত 7 বছর পেছনে ফিরে যায়।
এ অবস্থায় শেয়ারবাজারে গতি ফেরাতে পরিবর্তন এসেছে সিকিউরিটিজ কমিশনের নেতৃত্বে। নতুন পর্ষদ দায়িত্ব নিয়েই উদ্যোগ নিয়েছে সুশাসন প্রতিষ্ঠায়। কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের যথাক্রমে 2 ও 30% শেয়ার ধারণ নিশ্চিত করা, দুর্বল কোম্পানির আইপিও বাতিল এবং বন্ড মার্কেট সচলের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের কিন্তু ভালো কোম্পানিগুলো 10%-এর উপরে মানুষকে ডিভিডেন্ড বন্য সুযোগ সুবিধা দেয়। 10% তো এখন আমরা অন্য জায়গায় পাচ্ছি না সব জায়গায়। সুতরাং লং টার্ম ইনভেস্টমেন্টও এখন ক্যাপিটাল মার্কেটে মোর সিকিউরড এবং বেটার রিটার্ন পাওয়ার একটা জায়গা। বিএসইসির নতুন চেয়ারম্যান জানালেন, তালিকাভুক্ত কিছু কোম্পানি ইচ্ছে করেই রুগ্ন হয়ে আছে। শিগগিরই কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে। দুর্বল কোম্পানি যাতে আইপিও অনুমোদন না পায় সে বিষয়টিও নিশ্চিত করার আশ্বাস দিলেন তিনি। কমপ্লাই না করলে আমাদের যে বিধিমালা আছে সেখানে বলা আছে যে ফাইন, পেনাল্টি, ডাইরেক্টরশিপ চলে যাওয়া এবং আরও অনেক রকম শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিতে পারি এবং ইভেন খুব খারাপ হয়ে গেলে সেটা ফৌজদারি মামলাও করা যায়। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের বদলে শেয়ার বাজারকে বেছে নেওয়ার পরামর্শও দিলেন নতুন চেয়ারম্যান। মার্চেন্ট ব্যাংক সব মিলে আমাদের 700-800 মনিটরিং। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 7.5 লাখ ছাড়ালো। আক্রান্তের সংখ্যা 2,7.5 লাখের বেশি। 24 ঘন্টায় মারা গেছেন 6,500-এর বেশি। এর মধ্যে ভারতেই 950 জন। এতে মৃত্যুর সংখ্যায় যুক্তরাজ্যকে ছাড়িয়ে চতুর্থ স্থানে দেশটি। মোট প্রাণহানি ছাড়িয়েছে 47,100। একদিনে সর্বোচ্চ 67,000-এর বেশি আক্রান্ত নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা প্রায় 24 লাখ। এছাড়া নতুন 926 জন সহ মেক্সিকোতে প্রাণহানি প্রায় 54,000। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে আবারও একদিনে প্রাণহানি 1,000-এর বেশি, শনাক্ত 50,000-এর বেশি। 103 দিন পর নতুন করে সংক্রমণ ধরা পড়ায় 3 দিনের লকডাউন চলছে নিউজিল্যান্ডের অকল্যান্ডে। এদিকে করোনা সংক্রমণ রোধে তরুণদের নিজ নিজ দায়িত্ব পালনে আবারও আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থার এখনও সংকটজনক বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখনও ভেন্টিলেটর সাপোর্টে আছেন তিনি। 10 আগস্ট বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান 84 বছর বয়সী প্রণব। পরে তাকে চিকিৎসার জন্য দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর নিজের করোনা আক্রান্তের খবর টুইট করে জানান তিনি। সোমবার রাতে তার মাথায় অস্ত্রোপচারের পর অবস্থা সংকটজনক হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। প্রণব মুখার্জির দ্রুত সুস্থতার জন্য শুভাকাঙ্ক্ষীদের কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছে তার পরিবার। নাটকীয় জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি। শেষ 8-এর লড়াইয়ে আটালান্টার বিপক্ষে লা পারিসিয়ানদের জয় 2-1 গোলে। দলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত পিএসজি ফরোয়ার্ড নেইমার, আর শেষ মুহূর্তের হারে হতাশ আটালান্টা কোচ পিয়েরো গ্যাসপেরিনি। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে কপাল পড়ে। সিঙ্গেল লেগে ভাগ্য খুলবে তো পিএসজির। কঠিন চ্যালেঞ্জে স্টার্টিং লাইন আপে নেই এমবাপে। ডি বক্সে 1-1-এ নেইমার যে সুযোগ মিস করলেন তাতে সমর্থকদের মন ভারী। ডি মারিয়া ভেরাত্তির শূন্যতা মিডফিল্ডে ভুগিয়েছে। নাভাসকে ব্যস্ত রাখে প্রতিপক্ষ। অগোছালো লা পারিসিয়ানদেরায় ধাক্কা ম্যাচের 26 মিনিটে। আটালান্টাকে এগিয়ে নেন পাসালিচ। গোলটা মনে রাখার মতো। ইকার্দি নিষ্প্রভ, নেইমার একাই চেষ্টা চালিয়েছেন, কিন্তু নিশানার খোঁজ মেলেনি। আধা ঘন্টা এমবাপে নামায় গতি আসে পিএসজি অ্যাটাকে। সুযোগ এলেও ভাঙেনি ডেডলক। আটালান্টা যখন ইতিহাস গড়ার খুব কাছে, তখন ম্যাজিক্যাল কামব্যাক পিএসজির। শেষের দিকে 3 মিনিটের ঝড়ে স্বপ্ন ভাঙে আটালান্টার। প্রথমে নেইমারের অ্যাসিস্টে মার্কুইনিওস ফেরান সমতা। পরেরটায় অবদান এমবাপের। ডি বক্সে সুযোগ পেয়ে ভুল করেনি চুপোমোটিং। শেষ দিকে বদলি নেমে তার ম্যাচ উইনিং গোল স্মরণীয় তো বটেই। ক্লাবের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী হতে পারত হতাশার। লেট কামব্যাকে উপলক্ষটা হয়েছে রঙিন। বিপরীতে তীরে এসে তরি ডুবে কেবল আফসোস আটালান্টার। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ স্থগিত হয়েছে। বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় খেলা পিছিয়ে নেওয়া হয়েছে 2021 সালে। যদিও সূচি নির্ধারণ করেনি ফিফা ও এএফসি। খেলা পেছানোয় আবাসিক ক্যাম্প স্থগিতের ঘোষণা দিয়েছে বাফুফে। এদিকে ক্যাম্পে থাকা ফুটবলারদের পুনরায়
পুনরায় করোনা টেস্টে পজিটিভ হয়েছেন 7 জন। মার্চ ও জুনে ছিল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। করোনার প্রাদুর্ভাবে তা পেছাতে হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হয় খেলা হবে অক্টোবর-নভেম্বরে। ম্যাচের দিনক্ষণ জানিয়ে দেয় এএফসি। সব ফেডারেশন যখন প্রস্তুত হচ্ছিল মাঠে ফেরার জন্য, তখন আবারও এলো বিরতির ডাক। এএফসি জানিয়ে দিয়েছে এ বছরের ম্যাচগুলো হবে 2021 সালে। বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় খেলা পিছিয়ে গেছে। যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা ও এএফসি। পরবর্তীতে সূচি নির্ধারণ হবে সময় সুযোগ বুঝে। প্রস্তুতি ক্যাম্প শুরুর পর খেলা স্থগিতে ধাক্কা লেগেছে। প্রত্যাবর্তন প্রক্রিয়ায় প্রথম ধাপে করোনা আতঙ্ক এমনিতেই অস্বস্তি বাড়িয়েছে। তার উপর খেলাও পিছিয়ে গেছে। তাতে ক্যাম্প বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। আমরা আমাদের যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প সারা রিসোর্ট গাজীপুরে, সেটা আমরা স্থগিত করছি। খেলোয়াড়রা যার যার বাড়িতে চলে যাবে বা ক্লাবে যাবে। আর এর পাশাপাশি যে কয়েকজন খেলোয়াড় পজিটিভ রয়েছে তাদেরকে আমরা বাফুফের উদ্যোগে, বাফুফের তত্ত্বাবধানে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজীপুরের ক্যাম্পে থাকা 30 ফুটবলারের পুনরায় করোনা টেস্ট করানো হয়। রিপোর্ট মিলেছে বুধবার। এবার পজিটিভ হয়েছেন 7 জন। সার্বিক পরিস্থিতি ফুটবলারদের মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়িয়ে দিল। বাংলাদেশ ন্যাশনাল টিমস কমিটি কোচের সাথে আলোচনা করে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ট্রেনিং প্রোগ্রাম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এএফসি কর্তৃক পরবর্তী তারিখ ঘোষণার সাথে সাথে আমাদের এই অনুশীলন পর্ব পুনরায় শুরু হবে। যখন আবার ফিফা এবং এএফসি আমাদেরকে শিডিউল জানাবে, তখন আমরা সবাই আবার ন্যাশনাল টিমের হয়ে একত্রিত হয়ে ক্যাম্পে জয়েন করব। আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্প ক্লোজ করা হচ্ছে। আবার যখন ডেট দিবে তখন অবশ্যই সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনেই আমাদের জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ইনশাআল্লাহ। করোনা বিরতির পর বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল 8 অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিশ্চয়তা শেষে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। 23 সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাচ্ছে জাতীয় ক্রিকেট দল। অনুশীলনে সহায়তার জন্য টাইগারদের মিশনের সঙ্গী হচ্ছে হাই পারফরম্যান্স ইউনিট, নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। 24 অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। এর বাইরে সিরিজের কোনো সূচি এখনও চূড়ান্ত হয়নি। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের প্রত্যাবর্তন নিয়েও আসেনি সিদ্ধান্ত। সূচি অনুযায়ী শ্রীলঙ্কা সফরে 3 টেস্টের সিরিজ। নতুন করে টি-20 খেলার প্রস্তাব দেয় বিসিবি। এ নিয়ে 2 বোর্ডের আলোচনা চলছে। ফরম্যাট চূড়ান্ত না হওয়ায় ঠিক হয়নি সূচি। তবে লঙ্কা যাবার দিনক্ষণ ঠিক হয়ে গেছে। চূড়ান্ত হয়েছে প্রথম টেস্ট শুরুর তারিখ। 23 সেপ্টেম্বর জাতীয় দলের সঙ্গে বিমানে উঠবে হাই পারফরম্যান্স টিম। সেপ্টেম্বরের মাঝামাঝি আমরা দেশে হয়তো 10-12 দিন প্র্যাকটিস করে তারপর আমরা শ্রীলঙ্কায় চলে যাব উইথ এইচপি টিমকে নিয়ে, এবং সেখানে আমরা প্রায় 20-25 দিন একসাথে আমরা প্র্যাকটিস করব। তারপর তো আমাদের অক্টোবরের 24 তারিখে আমাদের খেলা আছে। গুঞ্জন আছে শ্রীলঙ্কা সফরেই প্রত্যাবর্তন হবে সাকিবের। হেড কোচের পরিকল্পনাতেও আছেন। নিষেধাজ্ঞা শেষ হবে 28 অক্টোবর। সে অনুযায়ী 24 অক্টোবর শুরু হতে যাওয়া প্রথম টেস্ট মিস করলেও দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে সাকিবকে। কিন্তু লঙ্কা সফরে তার ফেরা প্রসঙ্গে দ্বিধায় আছে বোর্ড। সে ফ্রি হবে কিন্তু আপনার 29 তারিখে। তা এখন মনে করেন যে আপনার সে যতটুকু আমরা জানি টিমের সাথে প্র্যাকটিস করতে পারবে না। সো এটা কিন্তু একটা আমাদের কনসার্ন করতে হবে কোচের সাথেও এবং সাকিবের সাথেও করতে হবে এবং মাননীয় বোর্ড প্রেসিডেন্টের সাথে আমাদেরকে এ ব্যাপারে আলাপ করতে হবে। সো আমরা যেটা এজেন্ডা ছিল আলাপ করেছি, বাট এটা এখন ফাইনাল কোথাও আমরা এখনো পৌঁছাইনি। সেরা প্রস্তুতি নিয়ে লঙ্কায় যেতে চায় টাইগার ম্যানেজমেন্ট। সে লক্ষ্যে 14 সেপ্টেম্বরের মধ্যে দলীয় অনুশীলন শুরুর পরিকল্পনা বোর্ডের। মাসের শুরুতে ঢাকা চলে আসবে কোচিং স্টাফ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বাস্থ্যবিধি মেনে 35% দর্শক উপস্থিতিতে সিনেমা হল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শকরা। তারা বলছেন হল খোলার বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হলেও এখনও মেলেনি সিদ্ধান্ত। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে 7 দফা দাবি জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে টানা 5 মাস বন্ধ সিনেমা হল। বড় অঙ্কের ক্ষতির শিকার চলচ্চিত্র প্রযোজক ও হল মালিকরা। সম্প্রতি খুলতে শুরু করেছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। এমন প্রেক্ষাপটে সিনেমা হল খুলে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে জনমত গঠন। আমরা সিনেমা রিলিজ করি কিন্তু আসলে আমাদের তেমন কোনো ব্যবসা হয় না।
সিনেমার হচ্ছে কিছু ফেস্টিভ্যাল আছে, যে ফেস্টিভ্যালগুলোর উপরে আমরা প্রডিউসাররা নির্ভর করি। এইখানকার ইনকাম থেকে, এখানকার আয় থেকেই সারা বছর প্রডিউসাররা চলে, তাদের জীবিকা নির্বাহ করে। তো সেটাও এই বছর নববর্ষও হয়নি, আমাদের ঈদুল ফিতরও হয়নি, ঈদুল আজহাও হয়নি। এদিকে টিকিটের কর মওকুফ, স্বাধীন ঋণ অনুমোদন সহ 7 দাবি জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এখন আমাকে আসলেই বন্ধ করে দেওয়ার আমরা প্ল্যান করছি, যদি আমাদেরকে আমরা কোনো আর্থিক সহায়তা না পাই এবং আমাদেরকে চালু করতে না দেওয়া হয়। কারণ আমি ব্যাংক থেকে লোন নিয়ে আর ফার্দার এমপ্লয়ীদের স্যালারি এবং আমার অন্যান্য খরচ আমি চালাতে পারছি। প্রায় 2.5 মাস বন্ধ থাকার পর 5 জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে মিলেছে শুটিংয়ের অনুমতি, কিন্তু করোনা ঝুঁকিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন না অনেক শিল্পী কলাকুশলী। সত্য সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে বামন গ্রহ সিরিসের উপরিতলে পাওয়া লবণাক্ত তরল রহস্যের সমাধান পেয়েছে নাসা। বিজ্ঞানীরা বলছেন গ্রহাণুটির ভিতরে থাকতে পারে সমুদ্র, তা থেকে এই লবণাক্ত আবরণের সৃষ্টি। এতে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব গবেষণায় শক্ত ভিত্তি পাবার দাবি নাসার। সিরিস গ্রহাণুর অবস্থান সৌরজগতের অ্যাস্টেরয়েড বেল্ট অর্থাৎ মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে। 2007 সালে সৌরজগতে মহাকাশযান ডন পাঠায় নাসা। সে সময় খোঁজ মেলে বামন গ্রহ সিরিসের। পরে 2015 সাল থেকে 3 বছর সিরিসকে প্রদক্ষিণ করে ডন। সে সময় গ্রহাণুটির উপরিতলে কিছু জায়গায় অত্যাধিক উজ্জ্বল কিছুর উপস্থিতি দেখেন বিজ্ঞানীরা। তাদের ধারণা লবণাক্ত আবরণের কারণে ওই উজ্জ্বলতা। অনুমান করা হয় তরল থেকে সেই লবণাক্ত আবরণ তৈরি হয়ে থাকতে পারে। সম্প্রতি উন্মোচন হয়েছে কোথা থেকে এসেছিল সেই তরল, তার রহস্য। নাসার নতুন গবেষণায় বলা হয় সিরিসের তলদেশ থেকে বের হয়েছে পানি, যার অর্থ বামন গ্রহের গভীরে থাকতে পারে সমুদ্র, যা সিরিসের ভূপৃষ্ঠ থেকে 40 কিলোমিটার গভীর আর প্রশস্ত কয়েকশো মাইল। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।